মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনুন শায়ক আমানের লেখা দুটি গল্প, রাত ৩টের পর এবং কাঠের ঘোড়া। শায়ক আমানের জন্ম ১৯৯২ সালে কলকাতার তেঘরিয়ায়। ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তিনি সাহিত্য চর্চাকে নিজের পেশা হিসেবে বেছে নেন। মিডনাইট হরর স্টেশন বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার, যেখানে তার লেখা এবং পাঠ করা একাধিক গল্প রয়েছে। শুরু হচ্ছে প্রথম গল্প, রাত ৩টের পর। হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত ৩টে বাজে। একটু আগেই ঝড় হয়ে গেছে। বৃষ্টি পড়েছে কিনা জানি না। মাথার কাছে জানলাটায় আম গাছের ছায়াটা দুলে উঠছে বারবার। খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল। অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না। আমার ছোট থেকেই রাত ১২টার আগেই ঘুমিয়ে পড়ার অভ্যেস। মাঝে মাঝে দু একটা দিন ছাড়া সেই নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে। অথচ ৩ দিনে হলো কিছুতেই আমার ঘুম আসছে না। প্রথম দিন হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। আজ ওষুধের মাত্রাটা বেশি হয়েছে। আশা করেছিলাম তাতে কাজ দেবে, তবুও এই রাত ৩টে পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমার শরীর খারাপ নেই একেবারেই। এ কদিনে সেরকম পরিশ্রমও করিনি। শুধু রাত এলেই এই সমস্যা, ঘুম আসছে না। আশ্চর্যের ব্যাপার হলো, তাতে আমার সেরকম অসুবিধেও হচ্ছে না। রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা, তার বিন্দু মাত্র লক্ষণও নেই। এই কদিনে কিরকম যেন পরিবর্তন হয়েছে আমার। একা থাকার জন্য কিনা জানি না, চারপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে। অবশ্য আগে যে আমি একা থাকিনি তা নয়। আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতনে চলে যাওয়ায় আমি একাই ছিলাম। তখন দিব্যি কেটেছে। দিনে অফিস, রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। দিনগুলো যে কোথা দিয়ে কেটে যেত বোঝাই যেত না। এবার কিন্তু তেমন হচ্ছে না। দিন কতক হলো আমার চিকেন পক্স হয়েছে। এখনো পুরো দমে শুরু হয়নি, তবে বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা ৩০ ফোড়া ইতিমধ্যেই গজিয়েছে। সুপর্ণার এর আগে পক্স হয়নি, তাই রোগটা আমার শরীরে ঢুকেছে বুঝেই তাকে একরকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রথমটা গাঁইগুই করলেও পরে গায়ে ফোড়া বেরোনোর ভয় কিনা জানি না, সে যেতে রাজি হয়েছে। তারপর থেকে আমি একা, আর তার সঙ্গে এই অনিদ্রা। এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চিরকাল আমি একটু ঘুম কাতুরে। ৩ দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘুম যখন হবে না, তখন ঘরের আলোটা জ্বালানো যাক। আমাদের ছোটখাটো আসবাবপত্র সেরকম কিছু নেই। দুটো মানুষের দিন চলে যাওয়ার মতো যতটা দরকার তার থেকে বেশি কিছু নেই। চেয়ার টেবিল ছাড়া আছে একটা আলমারি, একটা দেরাজ, একটা বিছানা, আর লম্বায় প্রায় ৫ ফুট, চওড়ায় ফুট ২ পুরনো স্টিলের একটা বাক্স। বিয়ের আগে সুপর্ণার বাবার কলকাতায় একটা শাড়ির দোকান ছিল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাবার পর সে দোকানটা বেচে তিনি বিধবা বোনের কাছে চলে যান। সেই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাগাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে। সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না। মোট কথা, সেগুলোর স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সর ভেতরে, আর তার চাবি সুপর্ণা যখের ধনের মতো আগলে রাখে, কখনো কাজ ছাড়া করে না। এই কবছরে
বাক্সের ভেতরে চোখ দেবার সুযোগ আমার হয়েছে প্রায় 12-10। যাই হোক, এছাড়া ঘরে আর আসবাব নেই বললেই চলে। কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম। খানিকটা মাথাতেও দিলাম। অস্বস্তিটা কমল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আড়মোড়া ভাঙলাম। একটু ছাদে গেলে হয়। ঘরের ভেতরটা কেমন যেন গুমোট হয়ে আছে। জানলাগুলো খুলে দেওয়া যায়, কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায় আমার। মনে হয় এই বুঝি কেউ এসে দাঁড়াবে। সত্যি বলতে কি, এই ভূতের ভয়টা আমার এখনো এই বয়সে পৌঁছেও যায়নি। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। আকাশে একদম বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে। হালকা মায়াবী আলোয় ঢেকে গেছে চারপাশটা। ফিনফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে সরসর করে একটা আওয়াজ হচ্ছে। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। টেপ রেকর্ডারটা পাঁচিলের ওপর রেখে আস্তে করে চালিয়ে দিলাম। মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে। এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন। গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয়। ছোটবেলায় গানের স্কুলে কি এক বেয়াদবি করেছিলাম বলে মাস্টার গোপীবাবু বেত্রাঘাত সমেত বিতাড়ন করেছিলেন। তারপর থেকে এখন অবধি শুধু শ্রোতা হয়েই আছি। কারোর সামনে গাইবার সাহস হয় না। এখানে অবশ্য কেউ নেই। চারপাশের বাড়িগুলো গায়ে অন্ধকার জড়িয়ে ঘুমোচ্ছে। আস্তে আস্তে গাইলে কেউ শুনতে পাবে না, কিন্তু তাও ভরসা পেলাম না। আমার গানের গুঁতোয় কটা ভূত এসে যদি উপস্থিত হয়। হঠাৎ মনে হলো একটা কাজ করলে কেমন হয়। টেপ রেকর্ডারটা যখন সঙ্গে এনেইছি, তখন কবিতা রেকর্ড করলে কেমন হয়। তার তো আর বেসুরো হওয়ার জো নেই। খাসা আইডিয়া। একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিংয়ের বোতামটা টিপে দিলাম। আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল। সেটাও বোধহয় রেকর্ড হয়ে গেল। যাই হোক, ক্যাসেটটা আবার রিওয়াইন্ড করে চালিয়ে দিলাম। আমার দুর্ভাগ্য, টেপ থেকে কবিতা দূরে থাক, শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম। কালই সার্ভিস সেন্টারে যেতে হবে। নামি কোম্পানি জিনিস হলেও বেশি দিন চলে না। মনটা খিঁচড়ে গেল। আবার নিচে নেমে যাবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে দুম দুম করে কেমন যেন আওয়াজ আসছে। কেউ যেন খালি ছাদের ওপর লোহার হাতুড়ি পিটছে। আওয়াজটা সন্দেহজনক। কয়েকদিন হলো এ পাড়ায় চোরের উপদ্রব শুরু হয়েছে। জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে। তবে এমন অদ্ভুত শব্দ করে কেউ চুরি করবে বলে তো মনে হয় না। আমার কৌতূহল হল, আওয়াজটা পাশের বাড়ির ছাদ থেকে আসছে তাতে সন্দেহ নেই, কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোতে দেখতে পাচ্ছি। কেউ তো কোথাও নেই। অন্তত এমন বিকট আওয়াজ করার মতো কেউ নেই। মনে হলো একবার গিয়েই দেখা যাক। চুরি ছাড়া অন্য অপরাধ হওয়ার লক্ষণ নেই। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয়, মোটামুটি মিটার খানেকের দূরত্ব। আমি পাঁচিলের ওপর দাঁড়িয়ে কার্নিশের ওপর নামলাম। ব্যাপারটা বোধহয় ঠিক
ঠিক হচ্ছে না। রাত বিরেতে নানান রকম শব্দ হতেই পারে, তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে। ভেবে দেখলাম নিচে গিয়েও আমার কিছু লাভ হবে না, ঘুম তো আসবে না, নগত্যা বিছানার উপর পড়ে থেকে একঘেয়েমি লেগে যাবে। তার থেকে অ্যাডভেঞ্চার ভালো। সামনের দিকে তাকিয়ে অবশ্য একটু দমে গেলাম। এ বাড়ি থেকে ও বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড় সড়ো একটা লাফ দিতে হবে, কিন্তু সমস্যা সেটা নয়। লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টাম তৈরি হবে তাতে দেওয়ালে একটা ছোটখাটো ধাক্কা লাগবে। ভারটা যদি কার্নিশের উপর না রাখতে পারি তাহলে সোজা নিচে গিয়ে পড়ব। দোতলা থেকে পড়লে হয়তো চোট বেশি লাগবে না, কিন্তু লোক জেগে যাওয়ার ভয় আছে। 7-5 না ভেবে আমি লাফানোই ঠিক করলাম। পকেটে ঘরের চাবিটা আছে, নিচে পড়ে গেলে আবার সামনে দিয়ে এসে ঘরে ঢুকব। মনে মনে ইষ্ট নাম জপ করে আমি লাফ মারলাম। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো। দেওয়ালে ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো, কিন্তু আমি পড়লাম না। দেওয়ালের ঠিক গায়েই বেরিয়েছিল একটা লোহার রড, সেটা ধরে অর্ধেক ঝুলে রইলাম। আমার একটা পা কার্নিশে, একটা হাওয়ায়। আমি আর একটা হাত দিয়ে রডটা চেপে ধরলাম। বাঁ পাটা এমনভাবে ঝুলছে যে সেটাকে ওপরে নিয়ে আসা এক কথায় অসম্ভব, অথচ সেটা না করতে পারলেও চলবে না। দেওয়ালে পিঠ দিয়ে আধ ঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্পপোস্টের আলোটা আমার চোখে পড়ল। হলুদ উজ্জ্বল আলো। এতক্ষণে আবছা অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেছে। তীব্র আলোটা চোখে পড়তেই আমার মাথা ঝনঝন করে উঠল। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কার্নিশের যে পাশে আমি ঝুলে আছি তার কাছেই একটা বক্স জানলা, মনে হয় দোতলার ভাড়াটেদের। কার্নিশ থেকে ডান পাটাও নিচে নামিয়ে দিলাম। দু হাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে নিতেই জানলাটা পায়ের কাছে চলে এলো। পায়ের ওপর ভর দিয়ে একটা হাত রড থেকে সরিয়ে জানলার গ্রিল ধরলাম। রীতিমতো অভিজ্ঞ চোরের মতো যখন পাশের বাড়ির ছাদে এসে পৌঁছলাম, তখন আমার শরীরের নানান জায়গায় কাটা ছড়ার দাগ। ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোণায় কি যেন একটা সাদা মতো জিনিস পড়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই হঠাৎ এক লাফে সেটা জীবন্ত হয়ে উঠে আমার দিকে সরে এলো। একটা মোটা বেড়াল আরাম করে ছাদে শুয়ে ঘুমোচ্ছিল। আমাকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হয় না। দুবার রাগে ফোঁস ফোঁস করে অন্যদিকে সরে পড়ল। কিন্তু আওয়াজটা আসছিল কোথা থেকে? এখনই বা আসছে না কেন? ছাদের লাগোয়া একটা ঘর আছে। দোতলা থেকে উঠেই সেটা ডান দিকে পড়ে। যতদূর জানি সেখানে কেউ থাকে না। আগে এক বুড়ো ভাড়াটে থাকতো। গত মাসে তিনি রক্তবমি করে মারা যাবার পর থেকে ঘরটা ফাঁকাই পড়ে আছে। ওখান থেকেই কি আসছিল আওয়াজটা? ঘরের জানলা খোলা ছিল, সেদিকে এগিয়ে গেলাম। ভেতরটা কুপকুপে অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। জানলার গ্রিলটা ধরে মুখটা কাছে নিয়ে এলাম। ভালো করে কান পেতে শুনতে পেলাম ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন দাঁত দিয়ে কোনো শক্ত খাবার ছেঁড়ার মতন আওয়াজ মনে হলো। তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা ছিল না। শব্দটা বোঝার উপায় নেই। কি আশ্চর্য, এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারোর ঘুম ভাঙার নাম নেই।
কি ঘুম রে বাবা। জানলার কাছ থেকে সরে এলাম। বেড়ালটা ছাদ পেরিয়ে কোথায় গেল কে জানে। আমি এসে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় নিশ্চয়ই বিরক্ত হয়েছে। কটা বাজে জানি না, 3:30 তো নিশ্চয়ই বেজেছে। ভাবলাম এবার ঘরে ফিরে যাই। আর ব্যাপারটা মাথায় আসতেই আমার হাসি পেল। এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানলার ভেতরে উঁকি দিচ্ছি দেখতে পেলে কেউ নিশ্চয়ই চোর ভাববে। না, নিজের পাগলামিতে নিজেই অবাক হয়ে যাচ্ছি। কদিন থেকেই মনে হচ্ছে আমার নার্ভগুলো হঠাৎ যেন একটু বেশি সজাগ হয়ে পড়েছে। সেজন্যই বোধহয় রাতে ঘুম হয় না। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে কালই। আমার যে চিকেন পক্স হয়েছে সেটা এখনো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তবুও রাস্তায় বেরোতে আমার ইচ্ছে করে না। ফোন করে বাড়িতে ডেকে নেওয়াই ভালো। এরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উঁকি দিয়ে আর কতদিন চলবে? দেখতে দেখতে একেবারে চোরই না হয়ে যাই। জানলা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে যাচ্ছি এমন সময় ভেতর থেকে ঘুম জড়ানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল, কে ওখানে? এই সেরেছে, ঘরে বোধহয় লোক ছিল। আমার হাত লেগে জানলায় একটু শব্দ হয়েছে, তাতেই জেগে উঠেছে লোকটা। গলা শুনে অবশ্য চেনা কেউ বলে মনে হয় না। এই রে, এখন কি করা যায়? ধরতে পারলে তো নিশ্চয়ই চোর ভাববে। দৌড়ে পালানোর উপায় নেই। পাঁচিল থেকে কার্নিশটা অনেকটা নিচে, ধীরে সুস্থে নামতে হবে। অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে এলে ছাদেই কোথাও নিজেকে আড়াল করা ছাড়া উপায় নেই। কোথায় লুকোই? সেরকম কোনো জায়গাও তো নেই। দরজার শব্দ শুনেই বুঝেছি লোকটা ছিটকিনি খুলছে। হঠাৎ করে মনে পড়ল ছাদের ঘরটার পেছনের দিকে একটা ছোট খুপড়ি আছে, একটা মানুষ ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। দিনের বেলা হলে সেখানে লুকোনোর কথা ভাবতেও পারতাম না, কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের এদিকে নেই। তাই খুপড়িটার ভেতরের দিকে ঢুকে দাঁড়ালে লোকটার খেয়াল না করার একটা আশা আছে। ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। লোকটা আমাকে দেখতে পেলে কেলেঙ্কারি হবে। শুধু আজকের নয়, এ পাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায় আমার ঘাড়ে এসে পড়বে। সুপর্ণা ফিরলে তাকেই বা কি করে বোঝাবো যে মাঝরাতে কিসের তাড়নায় পাঁচিল ডিঙিয়ে অন্যের ছাদে ঘোরাঘুরি করছিলাম। নাকে একটা বিশ্রী গন্ধ এলো, খুব ক্ষীণ, তবু যেন কেমন চেনা চেনা লাগলো গন্ধটা। এদিকে লোকটা ছাদের চারপাশ ঘুরে দেখছে। সিমেন্টের মেঝের উপর খসখস করে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এবার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে, মানে সেই দিকেই আসছে। নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। আর একটু ভেতরে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জায়গা নেই। খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি বেরিয়ে আছে। লোকটা যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন আমার দুটো হাঁটু কাঁপছে। কোনো রকমে পেছনের দেওয়ালে সেঁটে দাঁড়িয়ে আছি। সে কিন্তু এখনো দেখতে পায়নি আমাকে। ভাগ্যিস হাতে টর্চ নেই। এই অন্ধকারের চাদরটাই এখন আমার একমাত্র সম্বল। না, এই পাড়াটা চোরের আখড়া হয়ে উঠছে। একটা ব্যবস্থা করতেই হবে। কালকে সকালেই গিয়ে একবার সোসাইটিতে একটা কমপ্লেন করে। নিচু স্বরে বিড়বিড় করতে করতে লোকটা ফিরে গেল।
আমার যেন ঘাম দিয়ে জ্বর সারল। উফ, এমন বদনামের ভয় জীবনে পাইনি। খুব শিক্ষা হয়েছে। এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও বাইরে বেরোবো না। পা টিপে টিপে খুপড়ি থেকে বেরিয়ে এলাম। টেনশনটা কেটে যেতে খেয়াল করলাম গন্ধটা আগের থেকে বেড়েছে। কোথাও ইঁদুর টিঁদুর মরল নাকি? আমি আবার কার্নিশ ডিঙিয়ে এদিকে ছাদে চলে এলাম। এতক্ষণে নিশ্চিন্ত। নিজের ছাদ, যত খুশি ঘুরি না কেন, কারোর কিচ্ছু বলার নেই। কিন্তু আমার আর বেশিক্ষণ ওপরে থাকতে ইচ্ছে করল না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখনই সেটার উৎস খুঁজে বের না করতে পারলে ঘুম কেন, কাল সারাদিন বাড়িতে টিকতেই পারবো না। ঘরের চারপাশটা খুঁজে দেখলাম, না, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তেই আমার গলার কাছটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। পাশের ঘরের জানলার একটা পাল্লা খুলে রেখেছিলাম, এখন সেটা বন্ধ। শুধু বন্ধই নয়, রীতিমতো ছিটকিনি দিয়ে ভেতর থেকে বন্ধ করা। কে বন্ধ করলো? ঘরে তো কেউ ছিল না, বাইরে থেকে কারো ঢোকাও সম্ভব নয়। একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢুকে থাকে। কিন্তু তাই বা কি করে? ব্যাপারটা মনে হতেই আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি পাশের বাড়ির ছাদে ছিলাম, সেই সময় কেউ আমার ঘরে ঢুকেছে, এবং যদি ঢুকে থাকে তাহলে সে এখনো বেরিয়েছে কি না আমি জানি না। যদি চোর হয় তাহলে ভয়ের কিছু নেই, কারণ আমার ঘরে মহামূল্যবান কিছু নেই, ওই বাক্সের ভেতরে গয়নাগুলো ছাড়া। কিন্তু তার চাবিও তো আমার কাছে নেই, সুপর্ণার ব্যাগেই থাকে সেটা। আমি লাইট জ্বাললাম না। চোর অস্ত্রধারী কিনা তা জানি না, অতএব সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই। আগের মতোই বিছানার উপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম। চাবিটা আবার কোথায় গেল? এখানেই তো রাখলাম। হঠাৎ একটা চেনা গলা শুনে আমি চমকে উঠলাম। সুপর্ণা! এত রাতে সে পাশের ঘরে কি করছে? তার তো এখানে থাকার কথা নয়। তাছাড়া সে যদি এখানে আসেই, আমাকে জানাবে না কেন? মাঝরাতে ছাদ ডিঙিয়ে, ধুর, আমার মনের ভুল হচ্ছে। কিন্তু একটু পরেই বুঝলাম আমার মনের ভুল নয়। সে ধীরে ধীরে ঘরে এসে ঢুকল। একটা কালো শাড়িতে গোটা শরীর ঢাকা, আঁচলটা মাথার পেছন দিয়ে ঘোরানো, যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায়। আমি উঠলাম না, কেমন যেন খটকা লাগছে আমার। কি একটা ব্যাপার যেন আমি ভুলে যাচ্ছি। সবকিছুই আমার জানা, অথচ কিছুতেই মনে পড়ছে না। সুপর্ণা কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না। সে তার হাত ব্যাগ থেকে বাক্সের চাবি বের করেছে। আমার এই অবস্থাতেও হাসি পেল। নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে। কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই
আমার হৃৎপিণ্ডটা প্রায় আধ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। মনে পড়েছে খুব অস্পষ্ট ছেঁড়া ছেঁড়া ছবির মতো কয়েকটা দৃশ্য। না, দৃশ্য নয়, অনুভূতি। দৃশ্যগুলো সব আমার কল্পনা। আমি টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম। এক পা করে হেঁটে চলে এলাম পাশের ঘরে। সুপর্ণা এখনো বাক্স খোলায় মশগুল। একটু আগে কবিতা রেকর্ড করেছিলাম, সেটা ঢুকিয়ে প্লে বাটনটা টিপে দিলাম। আবার আগের মতোই শোঁ শোঁ শব্দ। কিছু রেকর্ড হয়নি, কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি অপেক্ষা করে আছি শেষটার জন্য। শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই কুকুরের ডাকটা। তার মানে সবই রেকর্ড হয়েছে। হয়নি শুধু আমার গলাটা। কেন? আমি আর অবাক হলাম না। চলে এলাম পাশের ঘরে। এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা। আমার অনিদ্রা, আমার নার্ভগুলোর অতি সক্রিয়তা, আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা, আমার গলার রেকর্ড না হওয়া, সব প্রশ্নের উত্তর ওই বাক্সটার ভেতরে। ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা। শাড়ি নয়, গয়না নয়, ওর ভেতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুঁকড়ে শুয়ে আছে একটা লাশ। আমার লাশ, 3 দিনের বাসি মরা, পাথরের মতো শক্ত হয়ে আছে। স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে। সে গন্ধ অবশ্য অন্য কারোর পাওয়ার কথা নয়, অন্তত 2-1 দিনের মধ্যে তো নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুঁজছে সুপর্ণা। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম। কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পিছনে তুলল সে। আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টে দেখতে লাগলাম। ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো। আমার বরফ হয়ে যাওয়া মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত আঁধার এসে গ্রাস করছে আমাকে, নিয়ে চলে যাচ্ছে অন্তহীন সময়। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বন্যপ্রাণী হত্যা একটি দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই লেখক এই পরিবেশ সৃষ্টি করেছেন। টিম সানডে সাসপেন্স কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা বা বন্যপ্রাণীকে বন্দী করার সমর্থন করে না এবং সর্বতোভাবে বন্যপ্রাণীর সংরক্ষণের পক্ষে। সানডে সাসপেন্স ক্লাসিক্স শুনলেন প্রথম গল্প রাত 3টের পর, পরবর্তী গল্প কাঠের ঘোড়া। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 12ই জানুয়ারি 2020 সালে। শুরু হচ্ছে কাঠের ঘোড়া। কিরে, খিদে পেয়েছে? হ্যাঁ,
পেয়েছে না তোর? মানুষটার হাতে ধরা মাংসের হাড়টার দিকে তাকিয়ে সজোরে ল্যাজ নাড়াতে থাকে কুকুরটা। পিছনের দিকের একটা পা নেই তার। বাসের চাকায় কাটা পড়েছে। কোনো রকমে 3 পায়ে লাফিয়েই চলতে হয়। খাবারও জোটে না, গায়ে জোর নেই বলে। 2 দিন হলো ডাস্টবিন উল্টে ফেলেও এক টুকরো এঁটো কাঁটাও মেলেনি। এখন চোখের সামনে ঝুলন্ত খাবার দেখে চাপা স্বরে কুঁই কুঁই করে ওঠে। সজল চোখে তাকায় ঈশ্বরের মতো এসে দাঁড়ানো মানুষটার দিকে। 2-1 পা এগিয়ে আসে। আয় 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 আয়, খাবে আয়, আয় আয় না, আয়। হাতটা ডান হাতের মুঠোতে বন্ধ করে হাত এগিয়ে দেয় মানুষটা। কুকুরটা সেই মুঠোটা একবার শোঁকে, তারপর চাপা স্বরে যেন খুলতে অনুরোধ করে মুঠো। ল্যাজটা আরো জোরে নড়তে থাকে। আয়, আজ তোর জবাই। আয়। মানুষটার মুখে একটা হাসি ফোটে। ডান হাতের বদলে বাঁ হাতটা এগিয়ে আসে কুকুরটার গলার কাছে। আজ দরজা খুলে বেরোতেই ল্যান্ডিংয়ের বারান্দা দিয়ে চোখে পড়ল দৃশ্যটা। কর্পোরেশনের লোক এসে রাস্তার ওপর থেকে বস্তাবন্দি করে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছিল। ফ্ল্যাটের বারান্দার সামনে দিয়েই যাচ্ছিল তারা। আগ্রহ হতে ডেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলুন তো? কি আছে বস্তায়? কুকুর। বাহকের মধ্যে একজন উত্তর দিল, কুকুর আবার মরেছে? ধর মুড়ো আলাদা করে দিয়েছে। কি যে ফ্যাচাং হলো! আমি একটু অবাক হলাম। গত 7 দিনে এই নিয়ে প্রায় 4টে কুকুর মরল এ পাড়ায়। এমনি মরলে তাও হতো, কিন্তু এই যাকে বলে একেবারে সিরিয়াল কিলিং। ছুরি দিয়ে বারবার গলায় কোপ মেরে খুন করা হচ্ছে। খুনের আগে একটা রাবার ব্যান্ড জড়িয়ে দেওয়া হচ্ছে গলায়। ফলে প্রাণীগুলোর আর্তনাদ কারুর কানে যাচ্ছে না। এমনিতে এ পাড়ার কুকুরগুলো তেমন উৎপাত করে না, নিজেদের নিয়েই থাকে। কোনোদিন কাউকে কামড়েছে বলে তো শুনিনি। তাও কার যে হঠাৎ কুকুরের ওপর এমন রাগ জন্মালো কে জানে। পাশের ফ্ল্যাটের দরজা দিয়ে তাকিয়ে দেখলাম নবদা আর তার ছেলে রন্টু বেরিয়ে এসছে। রন্টুর বয়স কম। সে ভয়ে ভয়ে চোখে রক্তের ছোপ লাগা বস্তাটা দেখতে থাকে। কি শুরু হলো বলুন দেখি? আমার দিকে চেয়ে বেজার মুখে বলে নবদা, রোজ অফিসে বেরোনোর সময় রক্ত দেখতে হচ্ছে। অলক্ষণে ব্যাপার যত সব। আমি মাথা নাড়লাম। এটা সেই ল্যাংড়া কুকুরটা মনে হচ্ছে। 5টা বেরিয়ে গেছিল, টিকে ছিল কোনো মতে। কে করছে বলুন তো? নবদা ঠোঁট উল্টোলেন। সে জানলে তো হয়েই যেত। কাল রাতে কিসব এনজিও থেকে লোক এসে হম্মি তম্মি করছিল পাড়ায়। যে এসব করছে তাকে হাতে পেলে নাকি গণ ধোলাই দেবে ওরা। ঢাল নেই, তরোয়াল নেই, এদিকে নিধিরাম সর্দার। দেশে খোলা বাজারে খুন হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে লোক ভেগে যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না। সামান্য কটা কুকুর খুনের আবার সাজা। আপনি হাসালেন মশাই। সাজা পরের কথা। আমি ভাবছি খুনগুলো হচ্ছে কেন? কুকুরগুলো তো ক্ষতি করেনি কারুর। আরে আমার ছেলেটা তো রোজ খেতে দিত ওদের। রন্টুর দিকে ফিরে তাকালেন নবদা। এই রন্টু, তুই কাল রাতেও তো দিয়েছিলি না রে? রন্টু কিছু একটা বলে, আমি পরিষ্কার শুনতে পাই না। অন্য একটা শব্দ এসে ঢেকে দিয়েছে কথাগুলো। রাস্তাটার একেবারে উল্টো দিকে চাটাই পেতে একটা লোক বসে আছে। সে আমাদের লক্ষ্য করে ডেকে ওঠে, কাঠের পুতুল নেবেন? ভালো ভালো পুতুল আছে। কাঠের পুতুল। আমরা 3 জনেই ফিরে তাকিয়েছি তার সামনে রাখা চাটাইটার ওপর। সেটার উপর আপাতত সাজিয়ে রাখা আছে অন্তত গোটা 50 কাঠের পুতুল। পুতুলগুলোর দিকে একবার তাকালেই পছন্দ হয়ে যায়। নিখুঁত হাতের কাজ।
তবে সব কটা পুতুলই জন্তুর, কোনোটা বাঘ, কোনোটা জিরাফ, আবার কোনোটা ডাইনোসর। তাদের আবার নানান রকম সাইজ। ওপরে চকচকে পালিশ করা, সূর্যের আলো লেগে সাদাটে ঝলকানি এক পাশ থেকে আর এক পাশে সরে যাচ্ছে। আমি সিঁড়ি দিয়ে একতলায় একটু এগিয়ে গেলাম। পুতুল টুতুলের শখ আমার কোনোদিনই ছিল না, তবে পরশু সুস্মিতা বাড়ি ফিরছে। তার বাপের বাড়িতে একসময় এমন কিছু পুতুল ছিল বলে শুনেছি। বিয়ের পর থেকে ওগুলোকেই নাকি সব থেকে বেশি মিস করত। কত করে? চাটাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম। লোকটা আমার দিকে মুখ তুলে তাকিয়ে ফোকলা দাঁতে একবার হেসে বলল, দেবেন যা ইচ্ছে, কোনটা লাগবে বলুন। লোকটার কাছাকাছি যেতেই খৈনি আর চুনের গন্ধটা নাকে আসে আমার। জামা কাপড় নোংরা, গায়ের রংটাও ঠিক কাঠের মতোই, তবে মুখটা গোলগাল। মনে হয় লোকটা গরিব, খ্যাপাটে গোছে। তবে জাত শিল্পী মানেই মাথায় একটু ছিট থাকে শুনেছি। মনোযোগ দিয়ে পুতুলগুলো দেখতে লাগলাম। বাঘ নেব না, বড্ড কমন। একটা শেয়ালও আছে, তবে মেয়েরা বোধহয় শেয়াল পছন্দ করে না। হাতিটা চলবে। মনে পড়ল বিয়ের আগে আমার ওজন খানিক বেড়ে যাওয়াতে সুস্মিতা আমাকে হাতি বলে ভেঙাতো মাঝে মধ্যে। না, হাতি নইব চ। চাটাইয়ের একেবারে কোণের দিকে চাইতেই চোখ আটকে গেল আমার। অন্তত গোটা 8 ঘোড়া দাঁড়িয়ে আছে সেখানে। কোনোটা মাথা নামিয়ে ঘাস খাওয়ার ভঙ্গিতে, কোনোটা যেন রেসের মাঠে 4 পা হাওয়ায় মেলে দিয়ে উড়ে চলেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমি। একটা আঙুল তুলে সেদিকে দেখিয়ে বললাম, এগুলো তুমি বানিয়েছ? লোকটা মনে হয় লজ্জা পেল একটু, ওপরে নিচে মাথা দোলালো। বাবু হয়ে বসেছে সে, কিন্তু ডান পাটা কেঁপে চলেছে ক্রমাগত। গুনগুন করে কিছু একটা দেশওয়ালি সুর ভাজছে। বাবা, কাঠের ওপর তোমার হাত তো ফুটবলের ওপর মারাদোনার পায়ের মতো চলে। আসলে ওগুলো একটু বেশি যত্ন নিয়ে বানিয়েছি স্যার। অন্য পুতুলগুলো পয়সা রোজগারের জন্য বানানো, শুধু ওই ঘোড়াগুলো আমার মন থেকে আসে। মিউজ তো রেসের মাঠে টাঠেও যাও নাকি? কি যে বলেন কর্তা! রাস্তায় একটা লোক হেঁটে যাচ্ছিল, তার দিকে উদ্দেশ্য করে লোকটা চেঁচিয়ে ওঠে, দেখে যান বাবু, কাঠের পুতুল, হাতি আছে, গন্ডার আছে, কুমির আছে, একদম আসলি চিজ হবে বাবু। আমি একটা ঘোড়া হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকি। ঘোড়ার কোথাও একটাও ছেনির দাগও নেই, যেন কাঠ নয়, চামড়া। এইটা কত পড়বে বলো তো? ঘাস খাওয়া ঘোড়াটাকেই তুলে নিয়ে আমি। লোকটা একবার জিভ কাটে। আগে না স্যার, ঘোড়াগুলো তো বিক্রি নেই, ওগুলো শুধু বিজ্ঞাপন। সে কি? আমি একটু হতাশ হলাম। এর আগেও দেখেছি বড় শিল্পীরা সাধারণত তাদের সেরা কাজটা বেচতে চায় না। তাও আমি একবার শেষ চেষ্টা করলাম। 500 টাকা দেবো, কিন্তু ভেবে দেখো। বিক্রি তো হবে না স্যার, আপনি বরঞ্চ মিসেসের জন্য এইটা নিয়ে দেখুন। লোকটা চাটাইয়ের মাঝখান থেকে একটা নাদুস নুদুস চেহারার সুর চাগিয়ে রাখা ঐরাবত তুলে দেয় আমার হাতে। দূর মশাই, হাতই চলবে না। আপনি নিয়ে যান না, পছন্দ হলে তারপর পয়সা দিয়ে যাবেন ক্ষণ। আমি এখানে কাল অব্দি আছি। গুনগুন করে আবার সেই সুরটা ভাঁজে লোকটা। লোকটা কাঠের সঙ্গে ব্যবসাটাও ভালোই বোঝে। পয়সা দিতে আসলে আবার অন্য কিছু গছিয়ে দেবে আমাকে। বললাম, তা দরকার হবে না। দাম কত এটার? কালো প্যাকেট হাতে নিয়ে ফ্ল্যাটে ফেরার সময় আবার নবদার সঙ্গে দেখা হতে তিনি প্যাকেটের দিকে ইশারা করলেন। কিনলেন নাকি? হ্যাঁ, মরা হাতি শুনেছিলাম লাখ টাকা, কাঠের হাতি কিন্তু সস্তায় পেলাম। তুমি রাইস আদমি বলে কথা, বাড়িতে একটা হাতি পোষা কি চারটিখানি কথা রে ভায়া। দুজনেই হেসে উঠলাম। নবদা সিঁড়ির দিকে এগোচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে বললাম,
আচ্ছা, লোকটা কবে থেকে বসেছে এখানে? এই ধরো দিন সাতেক। রোজই আসে? হ্যাঁ, রোজই তো অফিস বেরোনোর সময় দেখি চাটাই নিয়ে বসেছে। রন্টু বলছিল বিকেলের দিকে কাস্টমার কমে এলে ফাঁকা সময়টা একটা অদ্ভুত যন্ত্র বাজায়, অনেকটা হারমোনিকার মতো, তবে কাঠের। মনে হয় ও নিজেরই তৈরি। ভারী সুন্দর সুর তোলে। তাছাড়া সবসময় মুখে হাসি। আমার জীবনে দেখেছি যেসব লোক অকারণেই সারাক্ষণ হাসে তারা মোটেই সুবিধের নয়, বুঝলে? একটু সামলে ভায়া। নবদা নিচে নেমে যেতে আমি নিজের ঘরে চলে এলাম। দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে প্যাকেট থেকে হাতিটা বার করে ডাইনিং টেবিলের ওপরে বসিয়ে রাখলাম। এই ফ্ল্যাটটা আমি আর সুস্মিতা মিলে বিয়ের আগেই কিনেছিলাম, তবে এসে থাকতে শুরু করেছি সপ্তাহ 2 হলো। ফ্ল্যাট বাড়িতে পাড়াপড়শি বলে তেমন কিছু থাকে না। আমাদেরও এখানে কারোর সঙ্গেই তেমন আলাপ হয়নি, এই এক নবকিশোরবাবু ছাড়া। ভদ্রলোক আগে নৈহাটিতে থাকতেন, সেখানের বাড়ি বেচে মাসখানেক আগে ফ্যামিলি নিয়ে উঠে এসেছেন এই ফ্ল্যাটে। মানুষটা মিশুকে হলেও তার ছেলে আর বউয়ের সঙ্গে তেমন আলাপ হয়নি আমাদের। 2 দিন আগে অফিসের কাজে বাইরে গেছে সুস্মিতা। জায়গাটা একটু গ্রামের দিকে বলে সবসময় যোগাযোগ করা যাচ্ছে না। পরশু ফেরার কথা আছে। টেবিলের পাশে চেয়ারে বসে মন দিয়ে গজরাজকে দেখতে দেখতে ভারী অদ্ভুত একটা খেয়াল এসে চেপে ধরল আমাকে। মনে হলো ঠিক এই রকম হাতি আমি আগেও দেখেছি। অবিকল এই ভঙ্গিমা, কাঠের ওপরে ঠিক একই রকম হাতের কাজ। পুতুলটা যত দেখছি তত মনের ভেতরে বদ্ধমূল হচ্ছে ধারণাটা। আশ্চর্য! অফিসে ছুটি চলছে, সাত সকালে করার কিছু নেই, ফলে এই উটকো ভাবনাটাই আমার মনটাকে ছেলে ধরার মতো ব্যাগে ভরে ফেলল। কি মনে হতে আলমারি খুলে তার ভেতর থেকে পুরনো ছবির অ্যালবামটা বার করে আনলাম। কদিন আগেই সুস্মিতা বাপের বাড়ি থেকে কপি করিয়ে নিয়ে এসেছে এগুলো। বেশিরভাগই তার নিজের ছেলেবেলার ছবি। ছবিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। অন্য সময় হলে আমার মুখে আলগা একটা হাসি ফুটে উঠত ছবিগুলো দেখে, তবে এখন কিছু খুঁজে চলেছে আমার চোখ। একটা পাতায় এসে আটকে গেলাম। সুস্মিতার বছর 10 একটা ছবি। একটা শোকেসের গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সে। শোকেসের ভেতরে রাখা আছে কয়েকটা কাঠের পুতুল, কোনোটা বাঘ, কোনোটা জিরাফ, আবার কোনোটা হাতি। ছবিটা চোখের কাছে এনে দেখলাম একই হাতের কাজ, একই রকম নিখুঁত ফিনিশিং, একই রকম ল্যাজের গঠন। আমি শিল্প বিশারদ না হলেও নিঃসন্দেহে বলতে পারি আমার সামনে রাখা কাঠের পুতুল আর ওই শোকেসের জন্তুগুলোর কারিগর কোনো মতেই আলাদা লোক নয়। বাইরে রাস্তার উপর থেকে একটা সুরেলা শব্দ ভেসে আসছে। ভারী করুণ একটা সুর তুলেছে মানুষটা। একটু আগে এই সুরটাই গুনগুন করছিল মনে হয়। বুকের ভেতর অবধি যেন নিস্তব্ধ করে দিচ্ছে সেই আওয়াজ। মাথার ভেতরে ঝিমঝিমে একটা অনুভূতি খেলা করে চলেছে। রাত 8:30 নাগাদ কল রিসিভ করল সুস্মিতা। সারাদিনে আমি অন্তত 12 কল করেছি। ফোন নট রিচেবল। 11 নম্বর বারে ওপাশ থেকে তার অবসন্ন গলা শোনা গেল। বলো, আজ সারাদিন যা ধকল গেছে কি বলবো। আচ্ছা, তোমার সেই কাঠের পুতুলগুলোর কথা মনে আছে? হ্যাঁ, পুতুল তো সে মনে থাকবে না কেন, কিন্তু ওসব কথা। কোথা থেকে কিনেছিলে গো ওগুলো? সারাদিন পরে একবার নেটওয়ার্ক এলো আর তুমি পুতুল পুতুল করছো। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, একটু ভাবার চেষ্টা করো না প্লিজ। কোত্থেকে কিনেছিলে? আরে আমি কিনবো কি করে, যতদূর মনে পড়ছে কেউ গিফট করেছিল।
প্লাস্টিকের খেলনা নাকি হার্মফুল, তাই কাঠের খেলনা। কে গিফট করেছিল মনে নেই? তোমাকে রাঙামাসির কথা বলেছে তো, উনি মনে হয় দিয়েছিলেন। ওর নম্বরটা পাঠাও তো আমায়। আরে সে তো মারা গেছেন 3 বছর আগে, তবে রাঙা মেশো বেঁচে আছে। ঠিক আছে, সেটাই পাঠাও। এই, তোমার কি হয়েছে বলো তো? না না, কি আবার হবে? এই আমি রাখলাম, হ্যাঁ। ফোনটা প্রায় মুখের ওপরেই কেটে দিয়ে আমি নাম্বারটা ডায়াল করলাম। কিছুক্ষণ রিং হবার পর একটা বয়স্ক ভারী কণ্ঠ শোনা গেল। আজে বাজে কথায় কিছুটা সময় নষ্ট হলো। খানিক খেজুর করে আমি আসল প্রসঙ্গে গেলাম। আচ্ছা, পুতুলগুলো কোথা থেকে কিনেছিলেন বলুন তো? উত্তর দেওয়ার আগে খানিক স্মৃতি হাতড়ালেন ভদ্রলোক। তারপর টানা টানা স্বরে বললেন, কোথা থেকে কিনেছিলাম, কোথা থেকে সে তো আজ প্রায় 15 বছর আগের কথা। আর কিনেও ছিলেন তোমার মাসিমা। আপনাকে বলেননি? ব্যঙ্গের হাসি মিশে যায় লোকটার কথায়। তা মেয়েরা তো কত রকম কথা বলতে থাকে সারাদিন, সেসব কি আমি মন দিয়ে শুনেছি, না তুমি মন দিয়ে শোনো? মানে আর জানা যাবে না? একটুক্ষণ পরে আবার কথা ভেসে আসে ওপাশ থেকে। তোমার গলা শুনে মনে হচ্ছে ব্যাপারটা আর্জেন্ট। তা তোমাদের মাসিমা তো ডায়েরি লিখতেন, পুতুলগুলোর কেনার কথা তাতে লেখা থাকতে পারে, তবে তাতে একটু খুঁজতে হবে যে। প্লিজ একটু দেখুন যদি থাকে। আচ্ছা বেশ, আমি রাতের মধ্যে জানাই তোমাকে, কেমন? ফোনটা রেখে কিছুক্ষণ পায়াচারি করলাম। জানি না কেন এত ছোট একটা ব্যাপারে মনটা অস্থির হয়ে উঠছে বারবার। মনে হয় হাতে আর কোনো কাজ নেই বলেই। মাথার ভেতরে সেই খৈনিখোর পুতুলওয়ালাটার মুখ ভেসে উঠছে বারবার। সুস্মিতার বাড়িতে তার তৈরি করা পুতুল থাকাটা মোটেই আশ্চর্যের কিছু নয়। তাও জানি না কেন মনটাকে শান্ত করতে পারছি না কিছুতেই। অস্থির ভাবটা কাটাতেই নবদাকে ফোন করে নিমন্ত্রণ করলাম বাড়িতে। বললাম অফিস থেকে ফিরে সত্বর আমার অ্যাপার্টমেন্টে চলে আসতে। রাতের খাওয়া এখানেই সেরে নেওয়া যাবে। ভদ্রলোক মনে হয় একটু অবাকও হয়েছেন। তিনি যখন দরজায় কলিং বেল বাজালেন ততক্ষণে আমার রান্নাবান্নার পাট চুকে গেছে। সুস্মিতার অ্যালবামের ছবিগুলো আরো ভালো করে খুঁটিয়ে দেখছিলাম এতক্ষণে। নবদা আসতেই তার সামনে সেগুলো এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা দেখুন তো, মনে হচ্ছে না একই শিল্পীর কাজ? ভদ্রলোক আমার হাবভাব দেখেই হয়তো কথার গুরুত্ব বুঝতে পেরেছেন। ছবিগুলোর দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে বললেন, সিমিলারিটি একটা আছে, তাতে সন্দেহ নেই, কিন্তু আমি একটা ব্যাপার বুঝছি না ভায়া। ধরে নিলাম তোমার ছবির পুতুলগুলো ওই লোকটারই বানানো। আজ থেকে 15 বছর আগে, মানে লোকটার তখন বয়স ছিল 30-এর কাছাকাছি, তাই তো? তো ওই বয়সে একটা লোক যদি কাঠের পুতুল বিক্রি করে তাতে আশ্চর্যের কি আছে? ছবিটা কাল সকালে না হয় দেখিও লোকটাকে। আপনি বুঝতে পারছেন না নবদা, লোকটা কতদিন আগে এখানে এসেছে বলেছিলেন? 7 দিন হবে। কুকুর মরা কবে থেকে শুরু হয়েছে? ওই তো ওর সঙ্গে সঙ্গেই মনে হয়। এই, তুমি কি বলতে চাইছো লোকটাই খুন করছে কুকুরগুলোকে? হ্যাঁ, কিন্তু কেন? তা জানি না, কিন্তু আমার স্থির বিশ্বাস লোকটার পুতুল বেচা ছাড়াও অন্য কোনো উদ্দেশ্য আছে। কিরম উদ্দেশ্য? তা বলতে পারবো না, তবে কাজটা সে রাতে করতে চায়। কুকুররা রাতে পাড়া পাহারা দেয়, ফলে সব কটা কুকুরকে খতম করে দিলে ওর কাজটা নির্বিঘ্নে হতে পারে। এই না না না, ভারী অ্যাবসার্ড কথা বলছো তুমি। গত 1 সপ্তাহে এ পাড়ায় কারো বাড়িতে চুরি হয়নি। না, হয়নি, হতে চলেছে। এবং আমার মনে হয় কাজটা সাধারণ চুরি জাতীয় কিছু নয়। এত আঁটঘাট বেঁধে কেউ চুরি করে না। আমি নবদার পাশটায় এসে বসে পড়ি। দুটো হাতের মধ্যে মাথা রেখে মাটির দিকে চেয়ে থাকি। তিনি একটা হাত রাখেন আমার পিঠে, খানিক নরম গলায় বলেন, সত্যি করে বলো তো কি হয়েছে? সাধারণ একটা চুরির আশঙ্কায় তুমি এতটা ভেঙে পড়েছো বলে তো মনে হচ্ছে না। ধীরে ধীরে মাথা তুলি আমি। জানি না কেন আমার বারবার মনে হচ্ছে এই লোকটার কাজের সঙ্গে
সুস্মিতার কিছু একটা যোগ আছে। সুস্মিতার? বলো কি? হ্যাঁ, ও এখন পাড়ায় নেই, তাই হয়তো অপেক্ষা করছে লোকটা। এ বাড়িতে এলেই কোনোভাবে আক্রমণ করতে চায়। বেশ, তো তুমি না ওকে আপাতত আসতে বারণ করো। কি বলে বারণ করব? যে একটা পুতুলওয়ালাকে ভয় পাচ্ছি? নবদা কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় আমার মোবাইল ফোনটা বেজে উঠল। অচেনা নম্বর থেকে ফোন এসেছে। আমি রিসিভ করে লাউড স্পিকারটা অন করে দিলাম। ডায়েরিটা পেয়েছি বুঝলে, আর গুড নিউজ হলো এতে তোমার পুতুলগুলোর কথাও লেখা আছে। কি লেখা আছে? আমাদের এখানে জন্মাষ্টমীতে একটা মেলা হতো জানো তো, সেখানেই একটা অল্প বয়সী ছেলের থেকে তোমার মাসিমা পুতুলগুলো কিনেছিল। অল্প বয়সী ছেলে মানে বছর 20? না না, আর একটু বেশি। তবে বয়স কম হলে কি হবে, ছেলের কাজ ছিল ভারী চৌখস। তোমার মাসিমার এত পছন্দ হয়েছিল যে একসঙ্গে সব পুতুল কিনে নিয়েছিল। কেবল ঘোড়াগুলো সে বেচতে চায়নি। ফোনের উপর আমার হাতের আগল আলগা হয়ে এসেছিল। তাকিয়ে দেখলাম নবদার ভুরুও কুঁচকে গেছে। বৃদ্ধ ভদ্রলোক ওদিক থেকে অপ্রয়োজনীয় কিছু কথা বলে চলেছেন। ছেলেটা তোমার মাসিমাকে বলেছিল কিনতে চাইলে সে পরের দিন আরো কাঠের পুতুল নিয়ে আসবে, কিন্তু কিন্তু ওর আর পরের দিন যাওয়া হয়নি। যাওয়া হয়নি কেন? এখানে লেখা আছে ওর পোষা কুকুরটা সেদিনই মরে গেছিল, বুঝলে, মরে গেছিল। ডাক্তার বলেছিল বিষক্রিয়া। ওদের আশেপাশে নাকি বেশ কয়েকটা বাড়িতে ও আর কি সে না হয় যাকে পরের বছর মেলায় গিয়ে তোমার মাসিমা আর দেখতে পায়নি ছেলেটাকে। এগুলো পড়তে পড়তে সে যে কত পুরনো দিনের কথা সেগুলো আবার মনে এলো। কি যে বলবো তোমাকে। ফোনটা কেটে দিলাম আমি। ধপ করে বসে পড়লাম চেয়ারের ওপর। নবদা আমার কাঁধে দুটো হাত রাখলেন। ভায়া, ব্যাপারটা আর অতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না কিন্তু। একটাই উপায় আছে আমাদের কাছে। কি উপায়? লোকটা 7 দিনে 4টে কুকুরের গলা কেটেছে। এ পাড়ায় আরো 2-4টে কুকুর ঘুরে বেড়ায়। হয়তো আজ রাতে অভিযান চালাবে সে। আপনি আর আমি যদি আজ রাতটা একটু সতর্ক থাকি। পরশু তো সুস্মিতা ফিরছে, তার আগেই কিছু একটা করা দরকার। কিন্তু লোকটার হাতে ছুরি থাকা নিশ্চিত। আমাদেরও হাতে থাকবে। আমি ডাইনিং টেবিলের ওপর পড়ে থাকা ধারালো ছুরিটা হাতে তুলে নিই। কাঠের ওপর না হোক, মানুষের মাংসে নির্ঘাত চালাতে পারবো। ঝিঁঝি ডেকে চলেছে একটানা। সেই সঙ্গে শনশন করে হাওয়া দিচ্ছে ছাদ জুড়ে। ছাদের দুটো প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা দুজনে। আমাদের ফ্ল্যাট এ পাড়ায় সব থেকে উঁচু, ফলে দুপ্রান্তে দুজন দাঁড়ালে গোটা পাড়াটাই চোখে পড়ে। আজ ভরা চাঁদের আলো আকাশে। সে আলোয় ফাঁকা পড়ে থাকা রাস্তা আর তার পাশে অন্ধকার ঝোপঝাড় মায়াবী জ্যোৎস্নায় ভরে উঠেছে। গত 1 ঘন্টায় দুদিকের কোনো রাস্তাতেই মানুষের চিহ্ন দেখা যায়নি। কেবল কয়েকটা কুকুর বেড়াল হেঁটে গেছে। এক প্রান্ত থেকে হেঁটে এসে কোনো বাড়ির পাশ দিয়ে মিলিয়ে গেছে। ঘুম যাতে না আসে সেজন্য গান চালিয়ে রেখেছি আমি। মাঝে মাঝে অকারণেই প্রশ্ন করছি নবদাকে লক্ষ্য করে, ভদ্রলোক যাতে ঘুমিয়ে না পড়েন। আপনাকে জাগিয়ে রাখা অন্যায় হচ্ছে আমি জানি, সারাদিন অফিস করে। আরে এ আর কি, পরের মাসে ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে তো, তারই একটু প্র্যাকটিস হচ্ছে আর কি। ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়িয়েছি দুজনে, ফলে নিচ থেকে আমাদের দেখতে পাবার কথা নয়। আমি রাস্তার দিকে দৃষ্টি রেখেই বললাম, ভারী তাজ্জব ব্যাপার না? আজ যদি রাস্তায় একটা জেল পালানো খুনি কিংবা মব বস গলা কেটে পড়ে থাকতো, তাহলে মিডিয়া পুলিশের মেলা লেগে যেত। অথচ কটা নিষ্পাপ কুকুর খুন হচ্ছে বলে কোনো হেলদোল নেই। খুনিকে ধরার চেষ্টাও করছে না কেউ। ওপাশ থেকে উত্তর এলো না। ভদ্রলোক হয়তো ভেবেছিলেন বিশ্বকাপের ব্যাপারটা নিয়ে কিছু বলবো আমি।
কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, একটা ব্যাপারে খটকা লাগছে জানেন। কি বলো তো? কুকুর জাতীয় প্রাণীর কগনিটিভ প্রেমনিশন বলে একটা ক্ষমতা থাকে। খারাপ কিছু সম্ভাবনা তারা আঁচ করতে পারে। ধরুন, যে পাঁঠা কোনোদিন কসাইখানা দেখেনি, সেও সহজে কসাইখানায় ঢুকতে চায় না, টানাটানি করে ঢোকাতে হয়। কুকুরগুলো কি লোকটাকে দেখে বুঝতে পারে না যে লোকটার উদ্দেশ্য ভালো নয়? সে বুঝলেই বা, আদতে তো হ্যাংলা প্রাণী না, হাতে খাবার দেখেই গলে যায় হয়তো। সেখানেও একটা সমস্যা আছে। কুকুর রাত বিরেতে সাধারণত দল বেঁধে বড় কোনো রাস্তায় শুয়ে থাকে। দলের মধ্যে একটা কুকুরকে খাবার দেখালে সবাই দেখতে পাবে। সবাই মিলে ছুটে এলে খুন করে পালানো কিন্তু সম্ভব নয়। তাহলে আমার মনে হয় দিনের বেলা লোকটা একটা কুকুরকে টার্গেট করে নেয়, তাকে একা কোথাও ডেকে নিয়ে গিয়ে খেতে দেয়। সকালে কুকুর দল বেঁধে থাকে না, ফলে কাজটায় অসুবিধা হয় না। রাতে সে হাতে খাবার নিয়ে আসে বটে, কিন্তু প্রথমেই সেটা দেখায় না। দলের পাশ দিয়ে আওয়াজ করে হেঁটে চলে যায়। যে কুকুরটা সকালে খেতে পেয়েছিল সেই আবার খেতে পাবার আশায় পেছনে পেছনে যায়। বাকিরা আগের মতোই শুয়ে থাকে, আর তারপরেই ওই 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 যে ওই যে ওই দেখো। আমার কথার মাঝখানে চাপা চিৎকার করে ওঠেন নবদা। আমি ফিরে তাকিয়ে দেখি তার সমস্ত শরীর স্থির হয়ে গেছে, যেন কান পেতে কিছু শোনার চেষ্টা করছেন। আমার দিকে না তাকিয়েই বললেন, একটা আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? হাওয়ার শব্দ কানে আসছে বটে, কিন্তু তার সঙ্গে অন্য কিছু মিশে আছে কি? আমি কান খাড়া করে শুনতেই আওয়াজটা চিনতে পারলাম। আবার সেই যন্ত্রটা বাজছে, আবার সেই চেনা সুর। খুব ক্ষীণ, তাও সুরের উৎস লক্ষ্য করে অন্ধকারের বুকে কিছু খোঁজার চেষ্টা করলাম। তার আগেই নবদার একটা আঙুল উঠে এসে দূরে কিছু দেখানোর চেষ্টা করলো আমাকে। ওই 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 একটা নড়ছে, ওই যে রাস্তার উপর, দেখতে পাচ্ছ? নবদা উত্তেজিত গলায় বলেন। জিনিসটা আমারও চোখে পড়েছে। রাস্তাটা আমাদের থেকে 100 মিটারের বেশি দূর নয়। বিড়বিড় করে বলি, হাতে কিছু আছে মনে হয় না? বস্তা জাতীয় কিছু একটা। আমি আর অপেক্ষা করি না, ছাদ পেরিয়ে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। লোকটা বড় রাস্তার ওপরেই আছে, তাড়াতাড়ি পা চালালে তাকে এক্ষুনি ধরতে পারবো। এত রাতে লিফট বন্ধ হয়ে গেছে। আমি হাঁপাতে হাঁপাতে কোনো রকমে একতলায় নেমে আসি। ওপরের তলায় পায়ের আওয়াজ শুনে বুঝতে পারি নবদাও আসছেন আমার পেছন পেছন। তার হাতে একটা লাঠি রয়েছে। আমি ডান হাতে ছুরিটাকে শক্ত করে ধরে ছুটতে থাকি রাস্তা দিয়ে। লোকটা যেই হোক, তাকে কিছুতেই পালাতে দেওয়া হবে না। পেছনে তাকিয়ে দেখি নবদাও আমার ঠিক পেছনেই দৌড়ে আসছেন। ভদ্রলোকের বয়স 45-এর কাছাকাছি। এই বয়সেও তার পায়ে বেশ জোর আছে। গলা তুলে বললেন, মনে হয় বস্তাটা নিয়ে এদিকেই আসছে, একবার ধরতে পারলে জানোয়ারটাকে। আমাদের পাড়ার রাস্তাটা যেখানে মেইন রোডে মিশেছে ঠিক সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম আমরা। এখান থেকে সোজা সামনে তাকালে দেখা যায় রাস্তার একেবারে শেষ প্রান্তে একটা কালচে শরীর পা ছড়িয়ে বসে আছে। তার থেকে একটু দূরে একটা বড় সাইজের বস্তা। এতক্ষণ রাস্তার ওপর ঘষে ঘষে সেটাকে টেনে এনেছে সে। আমরা দুজনে রাস্তার ধারের পাঁচিল ঘেঁষে দাঁড়ালাম। কদিন হলো পাড়ার ল্যাম্পপোস্টগুলো কারা যেন ভেঙে দিয়ে গেছে। এখন অবশ্য সে উত্তর জানতে বাকি নেই আমাদের। সেই চেনা সুরটা এখন স্পষ্ট কানে আসছে। মনে হয় বস্তাটা এত দূর টেনে এনে হাঁপিয়ে গেছে মানুষটা। দু হাতে মুখের কাছে একটা যন্ত্র ধরে সুরটা বাজিয়ে চলেছে সে। যন্ত্রটা হাতে ঢাকা পড়ে গেছে বলে ঠিক দেখা যায় না, তাও মনে হলো শিঙে আর হারমোনিকা মিলিয়ে যেন তৈরি হয়েছে যন্ত্রটা। চাপা স্বরে বাজাচ্ছে লোকটা, যেন যন্ত্রের নলের ভেতর থেকেই বুকের ভেতরের দম টেনে নিচ্ছে। এই রূপলি জ্যোৎস্নায় খোলা রাস্তা আর ঘুমন্ত বাড়িগুলোকে যেন ঘুম পাড়াতে চায় সুরটা। এ তো পুরো সাইকো, খুন করে বডির সামনে বসে হারমোনিকা বাজায়।
আমি নিঃশ্বাস বন্ধ করে রইলাম, শক্ত করে ধরে রইলাম ছুরিটা। লোকটা পালানোর চেষ্টা করবে না হয়তো। কুকুর খুনের জন্য তেমন বড় সাজা হবে না। খানিক পরে যন্ত্রটা পকেটে ঢুকিয়ে আবার উঠে দাঁড়ায় লোকটা। একবার দুহাত দিয়ে চোখ মোছে, বস্তাটা হাতে ধরে এগিয়ে আসতে থাকে আমাদের দিকে। তার ক্লান্ত নিঃশ্বাসের শব্দ এইখান অব্দি শোনা যাচ্ছে। সে শব্দের মধ্যে মনে হলো মৃদু কান্না মিশে আছে। খৈনির গন্ধ পাচ্ছি কি, নাকি মনের ভুল? আবার সামনে এগোতে শুরু করে লোকটা। 10 মিটার, 5 মিটার, এবার একেবারে আমার হাতখানেকের মধ্যে এসে পড়েছে। আমার পাশ থেকে একটা শরীর বিদ্যুতের মতো ছিটকে গেল তার দিকে। লোকটা আচমকা আক্রমণের জন্য তৈরি ছিল না। মুখ দিয়ে ক্ষীণ আর্তনাদ করে ছিটকে পড়ল রাস্তার একধারে। বস্তাটা রাস্তার মাঝখানেই রয়ে গেল। নবদা হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়ে আবার ছিটকে গেল মাটিতে পড়ে থাকা লোকটার দিকে। হারাম জাদা, একটুও নড়েছিস কি পা করে গুঁড়ো করে দেবো তোর। পকেট থেকে মোবাইল ফোন বার করে ফ্ল্যাশ লাইট জেলে সামনে তুলে ধরলাম। লোকটার মুখের ওপর আলো গিয়ে পড়তেই একটা হাত দিয়ে আলোটাকে কোনো রকমে আটকানোর চেষ্টা করল সে। 3টে প্রাণীর ক্লান্ত নিঃশ্বাসের শব্দে ভরে উঠল ফাঁকা রাস্তাটা। আলোটা একবার বস্তার উপর ফেলে দেখে নিলাম। চুইয়ে চুইয়ে কালচে লাল রক্ত পড়ছে সেটা থেকে। নিরীহ অবলা প্রাণীগুলোকে খুন করতে তোর হাত কাঁপে না শালা? আমি ছুরিটা নিয়ে এগিয়ে গেলাম তার দিকে। নবদা লোকটার হাঁটুতে সজোরে একটা আঘাত করলো লাঠি দিয়ে। ওরে মারিস না রে, আমি চলতে না পারলে, লোকটা একবার কোকিয়ে উঠলো হাঁটু চেপে ধরে। সঙ্গে সঙ্গে অন্য হাঁটুতে নেমে এলো লাঠি। লোকটা গড়িয়ে পড়লো মাটিতে। যেভাবে লেগেছে তাতে মালাই চাকি সরে গেছে হয়তো। কেন খুন করিস কুকুরগুলোকে? লোকটার পেটের উপর একটা পা রাখলাম। সে কোনো উত্তর দিল না। হাঁটুর যন্ত্রণায় কুকুরের মতো কুই কুই শব্দ করে চলেছে সে ক্রমাগত। নবদা আরো মারতে যাচ্ছিল, আমি বাধা দিলাম। থাক, এবার পুলিশের হুজ্জতি হবে। কাল সকালে একে পুলিশে দিয়ে দেবো, ওরাই যা করার করবে। এতক্ষণ লোকটার মুখের দিকে চেয়েছিলাম। এবার জামার দিকে নজর যেতেই আমার গা শিউরে উঠল। গোটা পাঞ্জাবি জুড়ে কালচে শুকনো রক্তের ছিটছিট দাগ। সম্ভবত এই পাঞ্জাবিটা পরেই রাতে খুন করে সে। তার গালের সজোরে একটা চড় মারলাম আমার। আবার কোকিয়ে উঠল লোকটা। কাল সকালে মক্কেল তো হাওয়া হয়ে যাবে। অবশ্য পায়ে যা ডোজ দিয়েছি বেশি দূর যেতে পারবে না। উঠে দাঁড়া, আমি লোকটার দিকে চেয়ে বললাম। সে একবার দাঁড়ানোর চেষ্টা করে কাদার মতো লুটিয়ে পড়ল মাটিতে। বেশ, বসে বসেই স্বীকারোক্তি দে। আমি ফোনের ভিডিও রেকর্ডিং বাটনটা চালিয়ে দিয়ে বললাম, বল শালা বল, কেন খুন করিস কুকুরগুলোকে? লোকটাকে চুপ করে থাকতে দেখে আবার লাঠির বাড়ি মারতে যাচ্ছিল নবদা। তার আগে হাত দিয়ে সেটা আটকানোর চেষ্টা করে সে বলল, বলছি 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 কুকুর আমি সহ্য করতে পারি না। ওদের দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। লোকটার গলায় কোনো অনুশোচনা নেই, যেন গায়ের ঝাল মেটাতেই কথাগুলো বলছে সে। এ পাড়ায় যতগুলো কুকুর খুন হয়েছে তাদের কে মেরেছে? আমি মেরেছি, আমি। রক্তের দাগ লাগা বস্তাটার দিকে ক্যামেরাটা একবার ঘোরালাম আমি। তারপর বন্ধ করে দিলাম রেকর্ডিংটা। যা ভাগ হারামজাদা, কাল সকালে হয় পুলিশের লোক তোর বাড়ি যাবে, না হলে পাগলা গারদে। লোকটার উঠে পালানোর ক্ষমতা নেই। তার বুকের ওপর থুতু ফেলে নবদা বাড়ির রাস্তা ধরল। আমিও তার পিছু নিলাম। এতটা দৌড়দৌড়ি আর উত্তেজনার পরে শরীর ঝিমিয়ে আসছিল, পায়ে জোর পাচ্ছিল না তেমন। তাও মনের ভেতরে একটা গর্বের ঢেউ এসে আছড়ে পড়ল বারবার। নবদা মুখ দিয়ে চকচক করে একটা শব্দ করে বলল, আরো 2 ঘা দিয়ে এলে হতো, বুঝলে? কুকুর মারার জন্য পুলিশ আর কি বা করবে? 2-3 দিন কড়কানি খেয়ে আউট হয়ে যাবে।
ভাবছি ভিডিওটা কাল সোশ্যাল মিডিয়া দেব। ভবিষ্যতে যদি এসব করার চেষ্টা করে। পাশে তাকিয়ে দেখি নবদার ভুরুটা কুঁচকে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, না, একটা ব্যাপার ভারী অদ্ভুত, বুঝলে? কি? লোকটা খুন করে ফিরছিল, কিন্তু কোনো ছুরি ছিল না ওর কাছে। আমি তো ওর গায়ের ওপর গিয়ে পড়েছিলাম, গায়ের কোথাও ছুরি আছে বলে তো মনে হলো না। আমি উত্তর দিতে গিয়েও দিলাম না। জানি না কেন মনে হলো লোকটা চাইলে অস্বীকার করতে পারত দোষটা। তাকে আমরা বস্তাটা টেনে আনতে দেখেছি, খুন করতে তো দেখিনি। যেন ইচ্ছে করেই দোষ স্বীকার করে নিল সে। তাছাড়া আর একটা ব্যাপার আজ রাত থেকেই মনের ভেতর খোঁচা দিচ্ছে। সুস্মিতার বাড়ির কুকুরটাকে বিষ খাইয়ে খুন করা হয়েছিল, কিন্তু এ পাড়ারগুলোকে গলা কেটে মারা হয়। তাহলে কি এই 15 বছরে এমন কিছু ঘটেছে যাতে কুকুরদের ওপর তার রাগ বেড়ে গেছে, নাকি লোক দুটো আলাদা? কিন্তু তা কি করে? পেছনে ফিরে দেখলাম কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়েছে লোকটি। যন্ত্রণাময় দেহটা টেনে নিয়ে মিলিয়ে যাচ্ছে দূরের দিকে। কাল বাড়ি ফিরে শুতে শুতেই 4টে বেজেছিল। 3:30 নাগাদ আমার ঘর থেকে বেরিয়েছিলেন নবদা। তার আগে অবধি লোকটাকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শেষে ভোরের ঘুম চোখে এসে লাগতে তিনি উঠে গেছেন। আমি আর তাকে এগিয়ে দিতে যাইনি। আজ ভেবেছিলাম দেরি করে ঘুম থেকে উঠব, কিন্তু সকালের দিকেই ঘুমটা চটে গেল। দরজায় টোকা পড়ছে জোরে জোরে। কোনো রকমে ঘুম কাটিয়ে বিছানা ছেড়ে উঠে দেখি নবদার স্ত্রী দাঁড়িয়ে আছেন। মুখটা দেখে মনে হচ্ছে কোনো বিপদে পড়ে এসছেন। আমার নাম রেবতী। আপনার পাশের ফ্ল্যাটে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি আপনাকে। কি ব্যাপার বলুন তো, এত সকালে? আপনি একটু আমার ঘরে আসবেন? এই অনুরোধটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আপত্তিও করা যায় না। বললাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে যাই। মহিলা আর কিছু না বলে মাথা নেড়ে ফিরে গেলেন। কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। রেবতী দেবী সচরাচর নিজে এসে আমার সঙ্গে কথা বলেন না। খানিকটা দুশ্চিন্তা নিয়ে কলিং বেল বাজালাম। রুন্টু দরজা খুলে দিল। আমাকে সোফাটা দেখিয়ে বলল, কাকু, মা আপনাকে বসতে বলেছে। আমি বসতে সে নিজের ঘরে ঢুকে গেল। ওপাশ থেকে তার পড়ার শব্দ শুনে বুঝলাম সে ইংরেজি পড়ছে। সুস্মিতার নম্বরটা ডায়াল করতে রিং হলো। সে ফোনটা ধরেই বলল, এই কাল কি হয়েছিল বলো তো তোমার? হুট করে ফোনটা কেটে দিলে। ও কিছু না, তোমার জন্য একটা জিনিস কিনছিলাম, যদিও পছন্দ হবে না। পছন্দ হবে না? কি জিনিস? একটা হাতি, তো জ্যান্ত নয়, কাঠের। বাহ, ভালো তো। পছন্দ হবে না কেন? হাতি তোমার পছন্দ নয়, তাই? আমি মোটা ছিলাম যখন আমাকে তো হাতি বলে খেপাতে, তাই না? ও, তো বিয়েটা কাকে করেছি? মনটা নরম হয়ে এলো আমার। লোকটা বলেছিল সুস্মিতার পছন্দ হলেই পয়সা দিতে। এতটা ভদ্র, অথচ কি নৃশংস মানুষটা। মিনিট খানিক পরে হাতে একটা ফটো নিয়ে ঘরে ঢুকলেন রেবতী দেবী। একটু ইতস্তত করে ছবিটা আমার হাতে দিয়ে বললেন, দেখুন, আপনি আমার ভাইয়ের মতো। এই এলাকায় সাহায্য পাবার মতো আর কাউকে চিনিও না আমি। এসব কথা আর কাউকে আপনি বলবেন না, সেই বিশ্বাসেই আপনাকে বলছি। কথা বলার ভঙ্গিতে একটু থতমত খেলাম আমি। ছবিটা হাতে নিয়ে দেখলাম একটা ফ্যামিলি পোর্ট্রেট। 4টে মানুষ। এর মধ্যে 3 জনকে আমি চিনি, নবদা, রেবতী দেবী নিজে আর রন্টু। 4র্থ জন রন্টুরই বয়সী একটি ছেলে। রন্টু আমাদের দ্বিতীয় সন্তান। এই আমার প্রথম ছেলে টিটো। মারা গেছে 6 মাস হলো। ও,
মনটা খারাপ হয়ে গেল। কথাটা এতদিন চেপে রেখেছিলেন নবদা। একটা গাড়ির ধাক্কায় ও মারা যায়, স্পট ডেথ। স্কুল থেকে ফিরছিল, এমন সময় একটা কুকুর তাড়া করে ওকে। কুকুর? হ্যাঁ, ও ভয় পেয়ে পালাতে গিয়েই গাড়ির তলায় ওর বাবা খুব বড় শক পায়। মাথাটা খারাপ হয়ে গেছিল তখন থেকেই, নানা রকম ডিলিউশনে ভুগতেন। আর ওই কুকুর একেবারে সহ্য করতে পারতেন না। এই পাড়ার সমস্ত কুকুরকে উনি... চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলাম আমি। কি যাতা বলছেন? এ কি করে সম্ভব? মহিলা শান্ত গলায় বলতে থাকেন। সাধারণত কাজটা রাতে করতেন। আমি ঘুম থেকে উঠে দেখতাম উনি বিছানায় নেই। কাল অফিস থেকে ফেরার সময় ওর জামায় রক্তের দাগ দেখে বুঝি ফেরার সময় খুন করেছেন। আমার মাথার ভেতরে সবকিছু গুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তা কি করে হয়? নবদাই যদি কুকুরগুলোকে খুন করে থাকেন, তাহলে লোকটা দোষ স্বীকার করল কেন? মহিলা নিশ্চয়ই মিথ্যে বলছেন। মাথার ব্যামো তার নিজেরই আছে। নবদা কোথায় এখন? কাল রাতে উনি বাড়ি ফেরেননি, আজ সকালেও ফেরেননি। আমার খুব টেনশন হচ্ছে ভাই। তুমি যদি একবার বাইরে বেরিয়ে... অসহায়ের মতো আমার দুটো হাত চেপে ধরলেন রেবতী দেবী। অস্বস্তি হলো আমার। কাল রাতে নবদা বাড়ি ফেরেনি কেন আমি জানি, কিন্তু আজ ভোরেও ফিরবে না কেন? মন বলল ভোরের আগেই হয়তো উৎসাহে পুলিশে খবর করতে চলে গেছেন। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। কথাটা বলে ঘরের বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিলাম, একটা জিনিস চোখে পড়তে থমকে গেলাম। রন্টু যে ঘরে পড়ছে সে ঘরের শোকেসে একটা কাঠের পুতুল রাখা রয়েছে, একটা সিংহ। শিল্পী কে সেটা আর বলে দিতে হলো না। কৌতূহল হতে ঘরের ভেতর ঢুকে এলাম আমি। রন্টু এখনো ইংরেজি পড়ে চলেছে। আমি সিংহটা হাতে নিয়ে তার দিকে দেখিয়ে বললাম, এটা তোমার বাবা কিনেছে? রন্টু ওপর নিচে মাথা নাড়ল। আমার সিংহ খুব ভালো লাগে। আমি হাসলাম। তাই? তাহলে এই কাঠের সিংহকে ইংরেজিতে কি বলবে বলো তো? রন্টু একটু ভেবে উত্তর দিল, উড লায়ন। হলো না। উড নয়, উডেন। কাঠের সিংহ হলো উডেন লায়ন, কাঠের হাতি উডেন এলিফ্যান্ট, আর কাঠের ঘোড়া হলো উডেন... বাকি কথা আমার গলাতেই মরে গেল। আমার মাথার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল এক মুহূর্তে। মাথা চেপে ধরে মাটির ওপরেই বসে পড়লাম। কাঠের ঘোড়া মানে উডেন হর্স, কিন্তু আমেরিকায় সিভিল ওয়ারের সময় ওই শব্দ দুটো একসঙ্গে বসলে তার অন্য একটা মানে হতো। উডেন হর্স পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর এক টর্চার ডিভাইস। আজ এত বছর পরে এর বর্ণনা শুনলেও মানুষের বুক শিউরে ওঠে। ঘোড়ার পিঠে যেমন স্যাডেল থাকে, ঠিক তেমন আকারের একটা সরু কাঠের প্ল্যাটফর্ম তৈরি করা হতো, ঠিক যেন একটা ছোট পিরামিডকে দুপাশ থেকে টেনে কেউ চওড়া করে দিয়েছে। ওপরের দিকে সরু ধারটায় বেরিয়ে থাকতো একটা লম্বা ধারালো ব্লেড। যাকে শাস্তি দেওয়া হবে তার দুপায়ে চেন দিয়ে ভারী কিছু বেঁধে দেওয়া হতো। তারপর ঘোড়ার ওপর অশ্বারোহী যেভাবে বসে সেভাবে বসিয়ে দেওয়া হতো এই ব্লেডের ওপর। তারপর বাঁধা ভারের টানে অপরাধীর শরীর ধীরে ধীরে মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে যেত। চকিতে মাটি থেকে উঠে পড়লাম। কোনো দিকে না চেয়ে
দ্রুত নেমে এলাম একতলায়। রাস্তায় এসে পড়তেই দেখলাম লোকটা খোঁড়া পাই আজ আবার চাটাই পেতে বসেছে। আগের মতোই তার সামনে সাজিয়ে রাখা আছে কাঠের জন্তু জানোয়ারগুলো। ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। স্পষ্ট মনে আছে, কাল ঘোড়ার সংখ্যা ছিল ৮। আজ ৯টা ঘোড়া দাঁড়িয়ে আছে চাটাইয়ের এক পাশে। আমি সেদিকে তাকাতে আমার নজর লক্ষ্য করে একগাল হাসল লোকটা। সুপ্রভাত। আজ সকালে এইটা বানিয়েছি স্যার, ভারী সুন্দর হয়েছে না? তুমি তুমি কাল রাতে? লোকটার মুখ থেকে হাসি মিলিয়ে এলো। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সে বলল, যারা নিরীহ অবলা প্রাণীদের ওপর অত্যাচার করে তাদের ওপর ভীষণ রাগ হয় আমার, খুব রাগ হয়, খুব। মনে হয় আমার ভিতরে একটা ঘুণ পোকা সব কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। যতক্ষণ না লোকগুলোকে শাস্তি দিচ্ছি ততক্ষণ পোকাগুলো খেয়ে যায় আমাকে, খেয়ে যায়। কি করব বলুন স্যার? রাগ কমাতে আমি ওদের ধরে এনে ঘোড়ায় চড়াই, কাঠের ঘোড়া। কাল রাতে আপনার বন্ধু চড়েছে। ওই লোকগুলোকে ঘোড়ায় চড়তে দেখে আমার রাগ কমে, পোকাগুলো শান্ত হয়, ভারী শান্তি আসে মনে, শান্তি। ওদের ঘোড়ায় চড়তে দেখে প্রেরণা পেয়ে তো এই ঘোড়াগুলো বানাই আমি। নইলে এমন ভালো কাজ কি আর এমনিতে হয়? দেখুন না, দেখুন। লোকটা একটা কাঠের ঘোড়া তুলে ধরে আমার সামনে। এটা আমার বানানো ৯ নম্বর ঘোড়া স্যার। যতদিন বেঁচে আছি ততদিনে আরো বানাবো। অন্য কোথাও। লোকটা উদাস হয়ে যায়, যেন স্মৃতির অতলে হারিয়ে যায় সে। মানে কাল রাতে? তাহলে আমি কাল রাতে বাড়ি ফিরছিলাম স্যার। কুকুরগুলোকে রোজ রাতে আমি খেতে দিই, ওদের সুর বাজিয়ে শোনাই। কাল শোনাতে গিয়ে দেখলাম একটা কুকুর নেই। জানেন, বুঝলাম কোথাও তার গলা কাটা দেহটা পড়ে আছে। আমি একটা ছোপের ভিতর ওকে খুঁজে পেয়ে বডিটা চাপা দেব বলে টেনে আনছিলাম, এমন সময়। আর তোমার পাঞ্জাবিতে যে রক্তের দাগ? ওটা যে কুকুরের রক্ত নয় স্যার। কিন্তু তুমি যখন জানতে নবদা খুনগুলো করেছে তখন সবাইকে জানিয়ে দিলেই তো হতো। কুকুর বিড়াল মারলে কত টাকা জরিমানা হয় স্যার? ওর থেকে বেশি টাকায় তো আপনি আমার একটা ঘোড়া কিনতে চেয়েছিলেন। আমি আর কিছু জিজ্ঞেস করি না, সে নিজেই বলতে থাকে। এই যে আপনি যেমন বেঁচে আছেন, আমি যেমন বেঁচে আছি, তেমনি অবলা অসহায় জন্তু জানোয়ারগুলোরও বেঁচে থাকতে ইচ্ছে করে স্যার, সত্যি ইচ্ছে করে। ওদেরও মরতে ব্যথা লাগে। যারা ওদের ব্যথা দেয় তাদেরও একই ব্যথা পাওনা হয়। এই যে আপনি কাঠের পুতুল কিনলে আমার যেমন পাওনা হয়, আপনার বন্ধু গত রাতে যে কুকুরটাকে মেরেছিল না, তার একটা পা ছিল না জানেন? কত কষ্ট করে হাঁটতো কুকুরটা, খেতে পেত না, গলা চুলকাতে পারত না, তো কষ্ট পেত, কিন্তু অবিশ্বাস করেনি। বলুন, অবিশ্বাস করেনি। খাবার দেখিয়ে ডাকতেই
খুশি হয়ে কাছে গেছে। খাবারের বদলে গলায় ছুরি চলছে কেন বুঝতেই পারেনি কুকুরটা। বুঝতে পারেনি। লোকটা এবার হাতের ঘোড়াটা তুলে ধরে আর একটু ওপরে। মুগ্ধ হয়ে যায় তার চোখ দুটো। এইটা আমার সেরা কাজ হয়েছে স্যার। আজ অব্দি যত করেছি তার মধ্যে একেবারে সেরা। তার চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ঠিক যেন কোনো আর্মি অফিসার তার সদ্য পাওয়া মেডেলের দিকে মুগ্ধ হয়ে চেয়ে আছে। আমি ফিরে যাচ্ছিলাম, সে পিছু ডেকে থামিয়ে দিয়ে বলল আমায়, ও দাদা শুনছেন? শুনুন না। আমি ফিরে তাকাতে সে খুশি মুখে ঘোড়াটা এগিয়ে দিল আমার দিকে। এতদিনে কাজ করছি, কেউ ধরতে পারেনি স্যার, আপনি পারলেন। নিন, এটা আমি আপনাকে দিলাম, পয়সা লাগবে না, এমনি দিলাম। নিন। কথা না বাড়িয়ে হাতে তুলে নিলাম ঘোড়াটা। চকচকে মসৃণ পালিশের ওপর হাত পিছলে যায় যেন। কাল থেকে আর এখানে বসবো না আমি, কাল থেকে আর এখানে আমি বসবো না। সে বিড়বিড় করে বলে আমার দিকে চেয়ে হাত নেড়ে দিল। মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে তার। আমার হাতে কাঠের ঘোড়াটাও জীবন্ত হয়ে উঠতে চাইছে। শিল্পীর দক্ষ হাতের টান আর প্রেরণা ছাড়া কাঠের ঘোড়ায় এমন প্রাণ ফুটিয়ে তোলা সম্ভব নয় হয়তো। পেছন থেকে শুনতে পেলাম সেই কাঠের যন্ত্রের করুণ সুর আবার বাজতে শুরু করেছে। মনে হলো আমার ঠিক পেছনে চাটাইটাকে ঘিরে একে একে জমা হচ্ছে কিছু অদৃশ্য চতুষ্পদ। স্থির মুগ্ধ নয়নে তারা চেয়ে আছে বাঁশুরিয়ার দিকে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা দুটি গল্প, রাত ৩টের পর এবং কাঠের ঘোড়া। গল্প পাঠে মীর, দীপ, অয়ন্তিকা, অগ্নি, আলতামাস, পুষ্পল, মোহর, সোমক এবং উপাসনা। শব্দগ্রহণ রিচার্ড ও উপাসনা। কাঠের ঘোড়া পর্ব পরিচালনায় দীপ, বিশেষ সহযোগিতায় গোধূলি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত আকাশ, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।